গেল কয়েক বছর টি-20তে ঈর্ষণীয় উন্নতি করেছে বাংলাদেশ। ছক্কা মারায় এগিয়েছে, কিন্তু তারপরও র্যাঙ্কিংয়ে পড়ে আছে সেই 10 নম্বরে। শুধু তাই না, সেই 10 দলের মধ্যে বাংলাদেশ ওভার প্রতি রান রেট তলানিতেই। এই সময়ে টাইগাররা যে হোম ম্যাচগুলো খেলেছে সেখানেও রান ওঠেনি, আর দ্বিপাক্ষিক সিরিজগুলোয় একের পর এক চমক উপহার দিলেও বহুজাতিক টুর্নামেন্টে গিয়ে নিয়মিত খেই হারিয়েছে লিটন দাসের দল। পরিসংখ্যানের পাতা থেকে সবকিছুর বিস্তারিত থাকছে রিপোর্টে। গুলিস্তানের কোনো কানাগুলির খুপড়ি থেকে সস্তা দরেই একটা ট্রফি বানিয়ে নিজের শোকেজে সাজিয়ে রাখতে পারেন আপনিও। তার উপর লিখে দিতে পারেন নিজের কিংবা দলের নাম। কিন্তু একটা ট্রফি কেবল তো ট্রফি নয়, সেটা একটা প্রতীক, আরো ভালোভাবে বললে জয়ের নিশানা। হাতুড়ি বাটালের কারিশমায় সেটা তৈরি করে নিতে পারে যে কেউ, কিন্তু তা জয় করতে পারে কজন? বাংলাদেশ ক্রিকেট দল সেই কজনের ভেতরে নেই। জিততে পারেনি কোনো মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের শিরোপা। যদিও সাদা চোখে দেখলে মনে হতেই পারে গেল কয়েক বছরে অন্তত টি-20তে বেশ ভালোই করছে বাংলাদেশ। কিন্তু পরিসংখ্যান বলছে লিটন দাসের দল হয়তো ভালো খেলছে, কিন্তু বাকিরা খেলছে তাদের চেয়েও ভালো। এই স্ট্যাট সাজাতে আমরা হিসেবের আওতায় নিয়েছি ক্রিকেট দুনিয়ার গেল 2 বছরের পরিসংখ্যানকে, যে টাইম স্প্যানের এন্ড মার্ক চলতি এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত। বিবেচনায় রাখা হয়েছে টি-20 র্যাঙ্কিং এর প্রথম 10 দেশকে, কারণ লিটনরা গেল কয়েক বছরে ভালো খেললেও র্যাঙ্কিংয়ে পড়ে আছে সেই 10-এই। রান রেটের হিসেবেই আসা যাক প্রথমে। গেল 2 বছরে টি-20তে রান রেট পার ওভারের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ সেকেন্ড লোয়েস্ট। সামান্য কিছু ব্যবধানে রয়েছে আফগানিস্তানের এক ধাপ ওপরে। তবে 5 বছরের হিসেব টানলে আবার টাইগারদেরকেই নিচে রাখতে হয় সবার। কিন্তু এমন স্লো রেটের রান তুললেও কিন্তু জয়ের দিক থেকে বাংলাদেশ সেরা 3 দেশের একটা। আছে ভারত আর অস্ট্রেলিয়ার পরে। 47 ম্যাচ খেলে জিতেছে 23টায়। মজার ব্যাপার, এই 2 বছর সময়ে বাংলাদেশের মাটিতে যত টি-20 ম্যাচ হয়েছে সেগুলোর রান রেট পার ওভার হিসেব করলে লাল সবুজকে রাখতে হয় সবার নিচে থাকা শ্রীলঙ্কার এক ধাপ ওপরে। অর্থাৎ লঙ্কানদের মাঠে রানের গতি সবচেয়ে কম। প্রেমাদাসার উইকেট নিয়ে সমালোচনা করেছেন এমনকি দেশটার সাবেক অধিনায়ক ও বর্তমান হেড কোচ সনত জয়সুরিয়াও। ভেন্যুতে স্লো রানে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে গেল 2 বছরের হিসেবেই সেকেন্ড লোয়েস্ট পজিশনে বাংলাদেশ। তার মানে লঙ্কার মতো বাংলাদেশের ভেন্যুতেও ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেনি। এই ঘটনার প্রভাব দেখা যাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের পারফরমেন্সে। টাইগাররা যে গেল 2 বছরে টোটাল 47 ম্যাচের 23টি জিতেছে, তার মধ্যে এমন টুর্নামেন্টে জয় মাত্র 6টি, খেলেছে 12 ম্যাচ। এই 6 জয়ের 2টি আবার এসেছে এশিয়ান গেমসে, যেখানে কোনো দলই পাঠায়নি তাদের মূল স্কোয়াড। অর্থাৎ রান তুলতে ব্যর্থ যারা, ঘরের মাঠে কিংবা বাইলেটারাল সিরিজে তারা কিছু সাফল্য পেয়েছে ঠিকই, কিন্তু বড় মঞ্চে আর হালে পানি পায়নি তেমন। তাই রানের খেলা ক্রিকেটে বাংলাদেশ আর কবে রান করে শিখবে, প্রশ্নটা সেখানেই। খালিদ জামিল, 71। বরি আবহাওয়ায় এনসিএল হয়েছে স্থগিত। রাজশাহীতে একটা কার্টেল ওভারের ম্যাচ হলেও বগুড়াতে মাঠে গড়ায়নি একটা ম্যাচও। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। আশরাফুল বলছেন কেবল স্টেডিয়াম সংস্কার করলেই এখানে খেলা দেয়া সম্ভব। তার কাছে আদার্স সব ফ্যাসিলিটি পেয়েছে লেটার মার্কস। বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে। সিলেট ড্রাইভ করে যাই, আবার খেলা শেষে ড্রাইভ করে আসি, কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। 7-8 বছর ধরে মোমো ইন হয়েছে, এটাও আমি বলবো যে টপ ফ্যাসিলিটিস। দীর্ঘদিন পর বগুড়ায় ক্রিকেট ফিরলেও বৃষ্টিতে খেলা না হওয়ায় এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে চাইলেও বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব নয়। কারণ ঘরোয়া লিগে যেখানে খেলা যায় না, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হবে কি করে? তবে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারের কথাই এটুকু পরিষ্কার, সরকার আর বিসিবির সদিচ্ছাই পারে বগুড়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরাতে। আমরা যারা ডোমেস্টিক ক্রিকেট খেলি সবাই বগুড়া এবং রাজশাহী এই 2টা গ্রাউন্ডে খেলতে খুব এনজয় করি, কারণ এখানে উইকেটটা খুব চমৎকার থাকে। 2টা ডিপার্টমেন্টের জন্য হেল্প থাকে, ব্যাটসম্যানদেরও হেল্প থাকে, যারা সাইড শট খেলতে পছন্দ করে তাদের জন্য, পেস বোলারদের জন্য হেল্প থাকে, একটা এক্সট্রা পেস পাওয়া যায়, বাউন্স হয়। বগুড়ার ভালো পিচের প্রশংসা সবাই করে, আশরাফুলও করেছে। তবে ব্যতিক্রম যা তা হচ্ছে আশরাফুল দেখিয়ে দিয়েছে উত্তরবঙ্গের এই মাঠে খেলা না দেওয়ার জন্য বিসিবি এতকাল যে অজুহাত দেখিয়ে এসেছে তা পুরোটাই ভিত্তিহীন। বরং বিসিবির অজুহাতে ক্রিকেটাররা নিজেদের প্রফেশনালিজমকে ফেলেছে হুমকির মুখে।
দীর্ঘদিন ধরে বগুড়ার মাঠে খেলা না হওয়ার জন্য বিসিবি যে দুটি কারণ বেশ বড় করে দেখিয়ে এসেছে সেগুলো হলো এক, ভালো মানের হোটেল না থাকা, আর দ্বিতীয়ত বিমানবন্দর না থাকা। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটের সাথে তুলনা করলে আপনার মনে হবে বিসিবির এই যুক্তি কেবলই দায় এড়ানো। আশরাফুল তো এক ধাপ এগিয়ে দেখিয়ে দিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো টপ কান্ট্রির ক্রিকেটের বাস্তবতা। আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলি এভরি ইয়ার, তো আমি কিন্তু এভরিডে আমার খেলার জন্য অলমোস্ট 110 মাইল 120 মাইল ড্রাইভ করে যাই, নিজে ড্রাইভ করি, খেলে আবার ড্রাইভ করে আসি। 122 মাইল মানে অলমোস্ট ঢাকা টু সিলেট। তো আমি ঢাকা টু সিলেট ড্রাইভ করে যাই, আবার খেলা শেষে ড্রাইভ করে আসি। তো এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এটা সব জায়গায় এই কালচারটা আছে, কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। বগুড়ায় আসলে আমরা যখন শুরুতে টেস্ট খেলেছিলাম, ওয়ানডে খেলেছিলাম, তখন নাচ গার্ডেন ছিলেন, টপ ফ্যাসিলিটি। লাস্ট 7-8 বছর ধরে মোমো ইন হয়েছে, এটাও আমি বলবো যে টপ ফ্যাসিলিটিস। তবে বিসিবি আর ক্রিকেটাররা চাইলেও 4-5 ঘন্টা জার্নি করে এসে খেলতে পারবে না এই মাঠে, কারণ মাঠের অবকাঠামো ভেঙে গেছে গেল 15 বছরে। সরকার যদি এবার তাকাই বগুড়ার এই মাঠের দিকে, তবে অচিরেই হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরতে পারে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সাদাতুর রাফি, 71। ঝড়ে ভেঙে পড়া সজনে গাছের কাঠ থেকে শুরু হয় ব্যাট বানানো, এরপর বানিয়েছেন দুনিয়ার সেরা ক্রিকেটারদের উইলো। সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসানের জন্য ব্যাট বানিয়েছেন রাজশাহীর আফতাব শাহিন। কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, ব্যাট বানাতে সময় লেগেছে 3 সপ্তাহ। বিস্তারিত আবু নাইমের প্রতিবেদনে। উনি আসল কথা কি ব্যাটের শেপ নিয়ে অতটা কনসার্ন না। কত ব্যাটেই তো সাকিব মাঠে নেমেছেন, এবার পালা নতুন এক ব্যাটের, যা তৈরি হবে বাংলাদেশে, স্পষ্ট করে বললে রাজশাহীতে। গত মাসে যখন সাকিব ভাই কনফার্ম করে ইমরুল ভাইকে যে উনি আসলে এমকেএস এর সাথে আসলে যুক্ত হচ্ছে, তো তখনই ইমরুল ভাই আমাকে কল দেয় সন্ধ্যার সময় যে এরকম ব্যাপার, শাহিন ভাই সাকিব ভাই তো আমাদের সাথে এগ্রিড হয়ে গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের সেরা অ্যাথলেট, যেমন তেমন করে ব্যাট বানালে তো হয় না, দরকার ভালো শেপের দারুণ কোনো ব্যাট। সো উনি হলো ফুল প্রোফাইলে খেলে, ওনার ব্যালেন্স 1180 ভিতর থাকতে হয়। ব্যাট ডাক্তার শাহিন তথা এমকেএস কোম্পানির মালিক ও ব্যাটের কারিগর আফতাব শাহিনের জন্য সাকিবের ব্যাট বানানোর জন্য কাজ করতে হয়েছে প্রায় 25 দিন। আবহাওয়া পরিবর্তনের সাথে ব্যাট বানানোর সময়েরও পরিবর্তন হয়েছে, তবে ভালোই সাকিবের হাতে ব্যাটখানা পৌঁছে দিতে পারলেই হয়। অলমোস্ট আমার তো 25 দিন লেগে গেছে ওনার 2টা ব্যাট ম্যানুফ্যাকচারিং করতে। সাকিব আল হাসানকে স্পন্সর করেছে এমকেএস, তাই একজোড়া ব্যাট বানিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশ থেকে। তবে সেই সাথে তৈরি হচ্ছে সিকান্দার রাজার ব্যাটও। সুদূর জিম্বাবুয়ে থেকে ব্যাট নিতে শাহিনের দ্বারস্থ হচ্ছেন রাজা। শাহিনের হাতের কারিশমায় ক্রিকেটাররা বুঁদ হয়ে থাকেন। তার তৈরি করা ব্যাট দিয়ে বিরাট কোহলি খেলে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন 48 রান, সেটা ভাবতেও ভালো লাগে তার। তবে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন সাকিবের জন্য ব্যাট বানাতে পেরে। তারপরে ধরেন আমি একটু এক্সাইটেড ছিলাম যে ওনার জন্য আসলে ব্যাট বানানো এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার জন্য যদি বলি যায়, এবং স্পেশালি যদি বলি এমকেএস এর জন্য। তবে এই যাত্রা এতটাও সহজ ছিল না। ঝড়ে ভেঙে পড়া সজনে গাছের কাঠ থেকে ব্যাট বানিয়েছিলেন স্কুলে পড়ার সময়। এরপর শুরু হয় প্রফেশনালি ব্যাট বানানোর চিন্তা। সেই যে শুরু করলেন, এরপর দুনিয়ার সেরা ব্যাটারের জন্য ব্যাট বানিয়েছেন, সেই সাথে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, তাকেও ব্যাট বানিয়ে পাঠাবেন এমন পরিকল্পনা করেছেন। জীবনের মোড় কখন কিভাবে ঘুরবে তা কেউ জানে না। সো ঝড়ে সজনে গাছ ভেঙে গেছিল, তো ওইখান থেকে ছোট একটা কাঠ নিয়ে এসে ডামি ব্যাট বানানোর পর থেকেই আমার আসলে আসলো যে আমি যদি ছোট ব্যাট বানাতে পারি, বড় ব্যাট কেন বানাতে পারবো না। আবু নাইম, 71, রাজশাহী। বিসিবি নির্বাচনে যেন নাটকের মঞ্চ, কখনো হার মানায় সিনেমাকেও। শুধু কিডন্যাপ না, বিসিবি নির্বাচন ঘিরে হয়েছে কাউন্সিলর নমিনেশন ফর্ম উধাও হয়ে যাওয়ার ঘটনাও। কি করছে বিসিবি? ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির দায় এড়াতে পারবে কি? কারা পেছন থেকে করছেন নোংরামিগুলো? ক্লাব কর্তাদের সুষ্ঠু তদন্তের দাবি। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। বিসিবি কার্যালয় থেকেই অস্ত্রের মুখে অপহরণ ক্লাব সংগঠক। ক্রিকেট বোর্ডের নির্বাচনের আগে ছবিটা রীতিমতো পিলে চমকানোর মতো। উত্তাল ক্রীড়াঙ্গন। হচ্ছেটা কি বিসিবিতে? বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের নিরাপত্তা রীতিমতো প্রশ্নবিদ্ধ। বিসিবি কেন নিরাপত্তা দিতে ব্যর্থ? সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ব্রিগেডিয়ার জেনারেল শামীমের কাছে ছিল সেই প্রশ্ন। থাকে না, ওই জন্যই পুলিশ, আমরা আগে থেকে জানতাম, সেই কারণে পুলিশকে বলা হয়েছিল, পুলিশও ছিল।
পুলিশ সামনে দিয়ে নিয়ে গেছে আনফরচুনেটলি, এইটার কথা। টিভি ফুটেজ দেখে বোঝা যেত যে ওনাদের নিয়ে যাওয়ার সময় আসলে উনি কি আপসে চলে গেছেন নাকি উনি ধাক্কা মুক্কা খেয়ে গেছেন। ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওনাকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে। শুধু মানুষ অপহরণ না, এবার ঘটেছে বিসিবি থেকে পাঠানো গুরুত্বপূর্ণ কাউন্সিলর নমিনেশন ফর্ম চুরির ঘটনাও। সঠিক সময়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম ক্লাবের কাছে পাঠাতে বিসিবি ব্যর্থ। নির্বাচন ঘিরে প্রথম চিঠি ডাকযোগে পাঠালেও মহা গুরুত্বপূর্ণ এই ফর্ম রহস্যজনকভাবে পাঠানো হয় কুরিয়ার সার্ভিস যোগে। কিন্তু সেই চিঠি নাকি পৌঁছায়নি 7 থেকে 8টা ক্লাবের ঠিকানাতে। একাধিক ক্লাবের অভিযোগের তীর ক্রিকেট বোর্ডের দিকে। পুরো ব্যাপারটাকেই দেখছেন নির্বাচন ঘিরে উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপ হিসেবে। বিসিবির কাছে ঘটনার সঠিক তদন্ত চান কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের প্রেসিডেন্ট জোবাইদুর রহমান রানা। এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন এইটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী বোর্ড হবে, যারা এই ক্রিকেটটা পরিচালনা করবে তারা কিন্তু এই কাউন্সিলরের থেকেই আসবে, ইলেকশন করে আসবে। সো এটা কিন্তু হেলাফেলার জিনিস না। সো দরকার পড়লে প্রয়োজন বোধে আমি মনে করি পরবর্তীতে এই ধরনের মেল ইউজ না করে ক্রিকেট বোর্ডের পিয়ন বুকে, ক্রিকেট বোর্ডের নিজস্ব হাতে হাতে ডেলিভারি করা। 100, 150 বা 200 জন হবে সর্বোচ্চ। এটা আমার মনে হয় এটা যদি কনফার্মেশন দরকার পড়ে এবং এটা যদি সিকিউরিটি মেনটেন করতে হয়, ক্রিকেট বোর্ডের একদমই নিজস্ব পিয়ন বুকে এটা সার্ভ করা উচিত। হারিয়ে যাওয়া সেই ফর্ম বাতিল করিয়ে নতুন ফর্ম পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে। এই জটিলতার কারণেই কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার তারিখ 17 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 19 সেপ্টেম্বর করতে হয়েছে বিসিবিকে। আমরা এখন সেটা পেয়েছি, কিন্তু আমার মনে এখনও একটা ছোট কোশ্চেন আছে যে আগের যে চিঠিটা ওনারা ডিসপাস করেছে এটা তো খুব লিমিটেড কিছু, অল্প, এবং সেটা তাদের নমিনেটেড কাউকে দিয়ে তারা করেছে, সেটা কেন ডেলিভার হয় নাই এটা তদন্ত করে বের করা উচিত। কেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেন এখানে যে কাউন্সিলরশিপটা আসবে ওনাদের মাধ্যমেই কিন্তু পরবর্তীটা বোর্ড গঠন হবে। তো এই যে ফার্স্ট স্টেপের যেই জিনিসটা সেটা যদি মিসিং হয়ে যায়, এইটা আসলে আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই জন্য আমি এক্সপেক্ট করি ক্রিকেট বোর্ডের কাছে তারা যেন এটা খুব শিগগিরই তদন্ত করে বের করে যে আসলে এটা কিভাবে হারিয়ে গেছে। নির্বাচন ঘিরে একের পর এক নাটক চলছে। প্রশ্ন জাগছে সঠিক সময়ে ঠিকঠাক বিসিবি নির্বাচন কি হবে, নাকি পেশি শক্তি আর নোংরামিতে দেশের ক্রিকেট কলঙ্কিত হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে কাজী নেমের অপসারণের দাবিতে একজোট হয়ে মাঠে নেমেছে জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তার পদ বাতিলের দাবিতে জেলা সংস্থার বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। দাবি মানা না হলে কঠোর পদক্ষেপ নেবার আলটিমেটাম যশোরবাসীর। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ছোট ভাই কাজী ইনামকে অবৈধভাবে জেলার অ্যাডহক পদে বসানো হয় বলে দাবি করছে জেলার অনেক ক্রীড়া সংগঠক। 8 মাস আগে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে কোচের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন শ্রীনিবাস। তাকে সরিয়ে গেল 11 তারিখ। কাজী ইনামকে এই পদে বসিয়ে একটি প্রজ্ঞাপন জেলা ক্রীড়া পরিষদ প্রকাশ করে। তবে সেটি শুধুমাত্র ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করলেও জেলা ক্রীড়া সংস্থাকে জানানো হয়নি। ইনামের সদস্য পদ বাতিল না হওয়া পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন যশোর জেলা প্রশাসক। যশোর জেলার সকল শ্রেণীর, ইভেন আমাদের 8টা থানার সকল সংগঠক এবং খেলোয়াড়বৃন্দরা এখানে এসেছিলেন। সকলে আমরা সমবেত হয়ে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। ওনার অন্তর্ভুক্তির ব্যাপারে স্থানীয় যারা ক্রীড়া সংগঠক আছেন, খেলোয়াড় আছেন, সুধীবৃন্দ আছেন, তাদের মধ্যে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া অংশ হিসেবে তারা আজকে আমাকে স্মারকলিপি দিয়েছেন। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আগামী 25 বছর হবে কেবলই ফুটবল খেলা। কারণ এই টাইম স্প্যানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে মাঠটি লিজ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলকে এগিয়ে নিতে একের পর এক উদ্যোগ নিচ্ছে বাফুফে। দেশের প্রতিটি জেলায় ফুটবলের উন্নয়ন আর ট্যালেন্ট হান্টের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বাফুফে বস তাবিত আওয়ালের। নোয়াখালীর ভুলু স্টেডিয়ামকে লিজ নেওয়ায় উচ্ছ্বসিত নোয়াখালীবাসী। হামজা সমিতির মতো দেশের মাটিতে আরও ট্যালেন্ট উঠে আসবে এমনটাই আশা করছেন ক্রীড়াঙ্গনের
সাধারণ মানুষ। বাফুফের লিজ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়কে রীতিমতো মানববন্ধন করে ধন্যবাদ জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার রাত ইউরোপিয়ান ফুটবলে জমজমাট। ইউভেন্টাসের সামনে ডর্টমুন্ড টটেনহ্যামের ঘরে আসবে ভিয়ারিয়াল। এদিকে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মার্সেই। এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে লস ব্ল্যাঙ্কোদের কোচ হিসেবে ডেবিউ হচ্ছে শাভি আলোনসোর। সবগুলো ম্যাচের শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কনুর কণার প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। নাটকীয় সেই ম্যাচ ৭৯ মিনিট পর্যন্ত থাকে ২-২ সমতায়। তবে কি পয়েন্ট খুইয়ে বাড়ি ফিরতে হবে লস ব্লাঙ্কোদের? ঠিক এমন সময় আবারও গোল। ৩-১ গোলে জিতে ৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। যার গোলে রিয়ালের বৌনি হয়েছিল তার গোলেই রিয়াল জয় পেল। আর এই দুটি গোলই করেছিলেন সদ্য রিয়ালের জার্সি গায়ে জড়ানো ২৪-এর ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালে অবশ্য রোনালদো অধ্যায় শেষ হয়েছে, তবে সেই ম্যাচের একজন আজও আছেন এই বার্নাব্যুতে। অল আইজ অন শাভি আলোনসো। রিয়ালের ফুটবলার থেকে যে এখন ডাগ আউটে দাঁড়িয়ে। সেই মার্সের বিপক্ষে ১৬ বছর পর লড়বে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে ইউসিএলে মাস্টার মাইন্ড হিসেবে আলোনসোর গ্র্যান্ড ডেবিউ। স্ট্যাটশিট বলছে এখনো পর্যন্ত মার্সের বিপক্ষে ৪ ম্যাচ খেলে ১০০% জয় রিয়াল মাদ্রিদের। শেষ ১১ অ্যাওয়ে ম্যাচের কেবল একটিতে জিতেছে ফ্রেঞ্চ ক্লাবটা। এদিকে বার্নাব্যুতে শেষ ৮ ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউসিএলে ফ্রেঞ্চ ক্লাবের বিপক্ষে ১৫টি হোম ম্যাচে অপরাজিত লস ব্লাঙ্কোস। লা লিগার নতুন সিজনে যেন ফিরে আসছে পুরনো সেই রিয়াল মাদ্রিদ। টানা ৪ জয় সবাইকে টপকে শীর্ষে আলোনসোর শিষ্যরা। এবার ইউসিএলের সেই মোমেন্টাম ধরে রাখতে মরিয়া এমবাপ্পে, ভিনিরা। মার্সের বিপক্ষে স্বস্তিনের স্টার্টিং 11-এ ফিরছেন জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা। সাথে থাকছেন ডিন হুইসেন। জয় লিগ শুরু করার মিশনে আলোনসোর সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে ফ্রন্ট লাইনে এমবাপ্পের পাশে ভিনিসিয়াস জুনিয়র আর আর্জেন্টাইন মাস্তান। কোহিনুর কণা, ৭১।